স্ত্রীর বুকে দুধ আসছিল না, আর আমি তাকেই দোষ দিতাম। যতদিন না একদিন অফিস থেকে হঠাৎ বাসায় ফিরে নিজের চোখে দেখলাম আমার মা তাকে কি খাওয়াতেন। আমি ভাবতাম আমার স্ত্রী দুর্বল, সংসারের দায়িত্ব ঠিকমতো নিতে পারে না। কিন্তু যেদিন হঠাৎ দুপুরে বাসায় ফিরে রান্নাঘরের মেঝেতে বসে থাকা মেয়েটাকে দেখলাম, সেদিন বুঝলাম অন্যায়টা শুরু থেকে আমার ঘরের ভেতরে ছিল। কোনো মা কি নিজের সন্তানকে না খাইয়ে রাখতে পারে? কথাটা একদিন রাগের মাথায় আমি বলেছিলাম। সেদিন রাতেও আমি ছেলে আয়ান বুক ফাটিয়ে কাঁদছিল। সে কান্না যেন পুরো বাসার দেয়াল কাঁপিয়ে দিয়েছিল। একটা ছোট্ট বাচ্চা, অথচ তার কান্নার ভেতর এমন ক্ষুধা ছিল, এমন অসহায়ত্ব ছিল, যে শুনলেই বুকের ভেতরটা কেঁপে উঠত। আজও সেই রাতের কথা মনে পড়লে নিজের উপর ঘৃণা হয়। ইচ্ছে করে সময়টা যদি আরেকবার ফিরে পেতাম, তাহলে হয়তো আমার স্ত্রীকে এতটা একা অনুভব করতে দিতাম না। কিন্তু তখন আমি ক্লান্ত ছিলাম। অফিসের চাপ, ব্যাংকের কিস্তি, রাতের পর রাত না ঘুমানো, ছেলের অবিরাম কান্না, সব মিলিয়ে মাথা যেন সব সময় গরম থাকতো। আমার স্ত্রী তানহা তখন মাত্র 15 দিনের নতুন মা। মাত্র 15 দিন, কিন্তু তাকে দেখে মনে হতো মেয়েটা যেন ধীরে ধীরে ভেতর থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে। বিয়ের পর তানহা খুব হাসি খুশি ছিল। ছোট ছোট জিনিসেও হাসতো। বৃষ্টির দিনে বারান্দায় দাঁড়িয়ে চা খেতে ভালোবাসতো। আমি অফিস থেকে ফিরলে দরজার কাছে দাঁড়িয়ে থাকতো। কিন্তু বাচ্চা হওয়ার পর যেন সব বদলে গেল। তার মুখ শুকিয়ে গেল, চোখের নিচে কালি পড়ে গেল, হাঁটতো খুব আস্তে আস্তে, সবসময় ক্লান্ত লাগতো। অনেক রাতে ঘুম ভেঙে আমি দেখতাম সে বিছানার কোনায় বসে আয়ানকে কোলে নিয়ে আছে। ছেলেটা বুকের দুধ খাওয়ার চেষ্টা করছে, আর তানহা নিচের দিকে তাকিয়ে চুপচাপ কাঁদছে। আমার দুধ আসছে না, রাফি, ও খুব আস্তে বলল। আমি চেষ্টা করছি, কিন্তু কিছুই হচ্ছে না। কিন্তু তখন আমি ওকে বুঝিনি, হয়তো বুঝতে চাইওনি। কারণ তখন আমার মাথায় শুধু একটাই কথাই ঘুরত, আমার ছেলে কেন এত কাঁদে। আয়ান ক্ষুধার্ত হয়ে তানহার বুকের কাছে মুখ দিত, কিছুক্ষণ চেষ্টা করত, তারপর বিরক্ত হয়ে কেঁদে উঠত। তানহা আবার তাকে অন্য পাশে দিয়ে ধরাতো, আবার চেষ্টা করত, আবার ব্যর্থ হতো। আর আমি ওকে জড়িয়ে ধরার বদলে ধীরে ধীরে ওর প্রতি বিরক্ত হয়ে উঠেছিলাম। ঠিকমতো খাও, একদিন বিরক্ত হয়ে বলেছিলাম। শরীরের যত্ন নাও, সব মেয়েরই তো দুধ আসে। আজ ভাবলে মনে হয় ওই মুহূর্তে আমি পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ ছিলাম। আমার মা তখন আমাদের সাথেই থাকতেন। নাতি হওয়ার খবর শোনার পর গ্রামের বাড়ি থেকে এসে উঠেছিলেন। বলেছিলেন কিছুদিন থেকে তানহাকে সামলাবেন। মায়ের নাম রহিমা বেগম, খুব কড়া স্বভাবের মানুষ। সবসময় এমনভাবে কথা বলতেন যেন তার কথাই শেষ কথা। আমরা কি কম কষ্ট করছি নাকি, তিনি প্রায়ই বলতেন। 3টা বাচ্চা মানুষ করছি, এত আদিক্ষেতা করলে সংসার চলে না। আমি তখন মায়ের কথাই বিশ্বাস করতাম, কারণ ছোটবেলা থেকে শিখেছি মা কখনো ভুল হতে পারে না। তানহার বাচ্চা হওয়ার পর আমি প্রতি মাসে মায়ের হাতে সংসারের জন্য আলাদা টাকা দিতাম। বলতাম, মা, তানহার জন্য ভালো ভালো খাবার কিনো, দুধ, ফল, মাছ, গরুর মাংস, যা লাগে। মা তখন খুব স্বাভাবিক গলায় বলতেন, আরে চিন্তা করিস না, আমি কি ওরে না খাই রাখবো নাকি। আমি বিশ্বাস করতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। তারপরও বাসার অবস্থা ভালো হচ্ছিল না। আয়ান সারা রাত কাঁদত, তানহা ভেঙে পড়ত। কখনো টিনের দুধ কিনে আনতাম, কিন্তু মা সেটা নিয়েও বিরক্ত দেখাতেন। এইসব বিদেশি দুধ খাইয়ে পয়সা নষ্ট করার কি আছে। তিনি বলতেন, মায়ের দুধ না খেলে বাচ্চা শক্ত হয় না। তানহা তখন মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকত, আর আমি ধীরে ধীরে মায়ের কথাগুলোই বিশ্বাস করতে শুরু করলাম। একদিন রাতে রাগের মাথায় বলেও ফেললাম, মায়ের কথা শোনো, উনি তো অভিজ্ঞ। তানহা তখন আমার দিকে তাকিয়েছিল, চোখ দুটো পানিতে ভরা। আমি সত্যি চেষ্টা করি রাফি, ওর গলাটা কাঁপছিল, কিন্তু আমি তখনও নরম হইনি। তাহলে আরও চেষ্টা করো। কথাটা বলার পর স্পষ্ট দেখেছিলাম মেয়েটা যেন ভেতর থেকে একটু একটু করে ভেঙে গেল। তবু তখন আমার মাথায় শুধু নিজের বিরক্তিটাই ছিল। এক রাতে আয়ান টানা 1 ঘন্টা কাঁদছিল। আমি রাগে ফেটে পড়লাম, আর কত, তুমি কি বুঝতে পারো না বাচ্চাটা না খেয়ে আছে। তানহা তখন বিছানার কোণে বসেছিল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমি কি করব বলো, ও ফিসফিস করে বলেছিল। আমি তো ইচ্ছে করে করছি না, কিন্তু আমি থামিনি। ঠিকমতো খেতে পারো না, নিজের শরীরের যত্ন নিতে পারো না, এখন বাচ্চাটাও কষ্ট পাচ্ছে। তানহা তখন আর কিছু বলেনি, শুধু মাথা নিচু করেই কাঁদছিল। সেদিন আমি বালিশ নিয়ে ড্রয়িং রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম আসেনি। কারণ বন্ধ দরজার ওপাশ থেকেও ছেলের কান্না শোনা যাচ্ছিল, আর খুব চাপা একটা শব্দ, আমার স্ত্রীর কান্না। পরদিন সকালে অফিসে যাওয়ার সময়ও আমি তানহার দিকে ঠিকমতো তাকাইনি। মা রান্নাঘরে চা বানাচ্ছিলেন, আমাকে দেখে বললেন, মেয়েটা বেশি নাটক করে।
একটু কাঁদলেই ভাব দেখায়। আমি বিরক্ত গলায় বললাম, আমি শুধু চাই আয়ান ঠিক থাকুক। মা আত্মবিশ্বাসী গলায় বললেন, সব আমি সামলে নেব। তখন কথাটা শুনে স্বস্তি পেয়েছিলাম। আজ মনে হলে গা ঘিন ঘিন করে। সেদিন বৃহস্পতিবার ছিল। হঠাৎ অফিসে বিদ্যুতের বড় সমস্যা হওয়ায় দুপুরের আগেই ছুটি হয়ে গেল। ভাবলাম বাসায় গিয়ে তানহাকে একটু সারপ্রাইজ দেব। রাস্তায় একটা ফার্মেসি থেকে বাচ্চার দুধ কিনলাম। তানহার জন্য কিছু ভিটামিনও নিলাম, আর কয়েকটা আপেল, মালটা। অদ্ভুতভাবে সেদিন নিজেকে ভালো স্বামী মনে হচ্ছিল। ভাবছিলাম আজ থেকে সব বদলে ফেলব। কিন্তু মানুষ অনেক সময় দেরি করে ভালো হতে চায়। বাসায় ঢুকে কেমন যেন অস্বাভাবিক নীরবতা টের পেলাম। দরজাটা আধখোলা ছিল। আয়ানের কান্নাও নেই, টিভির শব্দও নেই। পুরো বাসা অদ্ভুত চুপচাপ। আমি ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোলাম। তারপর থমকে দাঁড়িয়ে গেলাম। তানহা মেঝেতে বসে আছে, খুব তাড়াহুড়ো করে খাচ্ছে। এমনভাবে খাচ্ছে কেউ যেন দেখে ফেললে বিপদ হবে। আমাকে দেখেও চমকে উঠল। হাত থেকে চামচ পড়ে গেল। তুমি এত তাড়াতাড়ি? আমি কিছু বললাম না, শুধু ওর সামনে রাখা থালার দিকে তাকালাম। তানহার সঙ্গে সঙ্গে থালাটা ঢাকার চেষ্টা করলো। না, কিছু না। ওর কণ্ঠে ভয় ছিল, অদ্ভুত একটা ভয়। আমার বুকের ভেতর হঠাৎ কেমন ঠান্ডা হয়ে গেল। আমি থালাটা হাতে তুলে নিলাম। তারপর এক মুহূর্তে পুরো পৃথিবীটা যেন বদলে গেল। বাসি ভাত, ওপরে জমে থাকা ঠান্ডা তেল, গত কয়েকদিনের পুরনো তরকারির বেঁচে যাওয়া অংশ, 2 টুকরো হাড়, আর একটা ছোট মাছের মাথা। আমি কিছুক্ষণ থালার দিকে তাকিয়ে রইলাম। বিশ্বাসই হচ্ছিল না এগুলো একটা সদ্য সন্তান জন্ম দেওয়া মেয়েকে খেতে দেওয়া হচ্ছে। আমার হাত কাঁপতে শুরু করলো। এগুলো কি? তানহা হঠাৎ কেঁদে উঠল। প্লিজ, আন্টিকে কিছু বলো না। আমি হতভম্ব হয়ে ওর দিকে তাকালাম। মানে? ও তখন আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। উনি রাগ করবেন, প্লিজ বলো না তুমি দেখেছ। সেই মুহূর্তে প্রথমবারের মতো আমি সত্যিটা দেখতে পেলাম। তানহার গলা শুকিয়ে যাওয়া মুখ, হাড় বের হওয়া হাত, সব মাথা ঘোরা, দুধ না আসা, আমার ছেলের সারা রাত না খেয়ে কাদা। সবকিছুর উত্তর আমার সামনেই পড়েছিল। আমি কাপা গলায় বললাম, তানহা, তুমি কি প্রতিদিন এগুলোই খাও? তানহা দুহাত দিয়ে মুখ চেপে ধরে কাঁদতে লাগলো, কিন্তু কোনো উত্তর দিল না। কারণ ও নিরাপত্তায় তখন সব সত্যি বলে দিচ্ছিল। তানহার কান্নার শব্দটা তখনও রান্নাঘরের দেয়ালে আটকে ছিল। আমি থালাটা হাতে নিয়ে স্থির দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল কেউ যেন আমার বুকের ভেতর থেকে সব শব্দ কেড়ে নিয়েছে। এই মেয়েটা, যে মেয়েটা কয়েক মাস আগেও হাসতে হাসতে পুরো বাসা মাথায় তুলে রাখত, সে আজ বাসি ভাত লুকিয়ে খাচ্ছে, আর আমি কিছুই জানতাম না। আমার মাথার ভেতর ঝড় বইতে লাগলো। মা কোথায়? আমি খুব আস্তে জিজ্ঞেস করলাম। তানহা চোখ মুছতে মুছতে বলল, পাশের বাসায় গেছে। আমি আবার থালার দিকে তাকালাম। হঠাৎ মনে পড়ল, প্রতিদিন অফিসে যাওয়ার আগে আমি মায়ের হাতে টাকা দিতাম, দুধ কিনতে, ফল কিনতে, মাছ মাংস কিনতে। তাহলে সেগুলো কোথায় যেত? আমার বুকের ভেতর কেমন ধকধক করতে লাগলো। আমি ফ্রিজ খুললাম। তারপর এক মুহূর্তে যেন পুরো শরীর অবশ হয়ে গেল। ফ্রিজ ভর্তি খাবার, গরুর মাংস, ডিম, ফল, দুধের প্যাকেট, ঘি, কাজু বাদাম পর্যন্ত আছে, সব আছে। শুধু তানহার জন্য কিছু ছিল না। আমি ধীরে ধীরে ফ্রিজের দরজা বন্ধ করলাম। তারপর পেছনে তাকালাম। তানহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যেন কোনো অপরাধ করেছে। আমি জীবনে কখনো নিজেকে এত ছোট মনে করিনি। হঠাৎ দরজার বাইরে মায়ের গলা শোনা গেল, রাফি, তুই বাসায়? মা রান্নাঘরে ঢুকেই থমকে গেলেন। আমার হাতে থালা, তানহার চোখ লাল, আর আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। তারপর মা স্বাভাবিক গলায় বললেন, এগুলো খেতে চেয়েছে, আমি তো ভালো খাবারই দিছি। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, ভালো খাবার কোথায়? মা বিরক্ত মুখে বললেন, এই মেয়ের আবার কত আহ্লাদ, বাচ্চা হওয়ার পর সবাই এমনই খায়। আমি ফ্রিজের দিকে আঙ্গুল তুললাম। তাহলে এগুলো কার জন্য? মায়ের মুখ শক্ত হয়ে গেল। সংসারে হিসাব করে চলতে হয়, সবকিছু কি ওর পেছনেই ঢালতে হবে? আমি বিশ্বাস করতে পারছিলাম না। মা, আমি প্রতি মাসে যে টাকা দিই, আমি কি নিজের জন্য খরচ করি নাকি? এই বাসার জন্যই তো। তানহা তখন হঠাৎ কাপা গলায় বলল, প্লিজ তোমরা ঝগড়া করো না। আমি ওর দিকে তাকালাম। মেয়েটা সত্যি ভয় পাচ্ছে। এতদিন ধরে একা একা সব সহ্য করেছে, তবু আমার কাছে কখনো অভিযোগ করেনি। কেন করেনি? কারণ আমি কখনো ওর পাশেই দাঁড়াইনি। আমি ধীরে ধীরে থালাটা সিঙ্কে রেখে দিলাম। তারপর খুব শান্ত গলায় বললাম, আজ থেকে তানহার খাবার আমি নিজে দেখব। মা রেগে উঠলেন, তার মানে আমি এতদিন না খাইয়ে রাখছি? আমি এবার প্রথমবারের মতো মায়ের চোখে চোখ রাখলাম। হ্যাঁ, আপনি না খাইয়ে রেখেছেন। কথাটা বলার সাথে সাথে পুরো বাসা নিস্তব্ধ হয়ে গেল।
মা যেন বিশ্বাসই করতে পারছিলেন না আমি তার বিরুদ্ধে কথা বলেছি। তিনি কাপা গলায় বললেন, একটা মেয়ের জন্য তুই নিজের মাকে অপমান করছিস? আমি তানহার দিকে তাকালাম। ও মাথা নিচু করে কাঁদছে। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। না মা, আমি আমার সন্তানের মায়ের পাশে দাঁড়াচ্ছি। মা সেদিন আর একটা কথাও বলেননি, শুধু তীব্র রাগ নিয়ে নিজের রুমে চলে গিয়েছিলেন। আর আমি ধীরে ধীরে তানহার সামনে গিয়ে বসে পড়লাম। ও ভয় পাওয়া চোখে আমার দিকে তাকালো। আমি হাত বাড়িয়ে খুব আস্তে বললাম, আমাকে ক্ষমা করে দাও। তানহার সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে ফেলল, কারণ কিছু কিছু কষ্ট এত গভীর হয় যেখানে সরি শব্দটা খুব ছোট হয়ে যায়। সেদিন প্রথমবার আমি নিজের হাতে তানহার জন্য খাবার গরম করেছিলাম। গরম ভাত, ডাল, ডিম, মাছ। ও খুব আস্তে আস্তে খাচ্ছিল। আর আমি পাশে বসে শুধু একটা কথাই ভাবছিলাম, এই মেয়েটা এতদিন না খেয়েছিল, আর আমি তাকে দোষ দিয়েছি। রাতের দিকে আয়ান আবার কাঁদতে শুরু করলো। তানহা বুকের কাছে নিতেই ছেলেটা অস্থির হয়ে উঠল। আমি এবার রাগ করিনি, শুধু বললাম, কাল ডাক্তার দেখাবো। তানহা অবাক হয়ে তাকালো, হয়তো বিশ্বাসই করতে পারছিল না আমি প্রথমবার ওর কথা শুনছি। সেদিন গভীর রাতে আমি ঘুমাতে পারিনি। তানহার আয়ান ঘুমিয়েছিল। আমি অন্ধকারে বসে শুধু একটা কথাই ভাবছিলাম, যদি আমি আরো দেরি করতাম তাহলে হয়তো আমার স্ত্রীটাকে সত্যিই হারিয়ে ফেলতাম। পরদিন সকাল থেকে বাসার পরিবেশ অদ্ভুত ঠান্ডা হয়েছিল। মা আমার সাথে একটা কথাও বলেছিলেন না। আমি অফিসে যাওয়ার বদলে ছুটি নিলাম। তানহাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তানহা বারবার বলছিল, দরকার নেই, আমি ঠিক আছি। কিন্তু এবার আমি ঠিক আছি কথাটা বিশ্বাস করিনি। কারণ এখন বুঝতে পারছি, সবচেয়ে ভাঙা মানুষগুলোই সবচেয়ে বেশি বলে আমি ঠিক আছি। হাসপাতালের ডাক্তার তানহাকে দেখে অনেকক্ষণ চুপ ছিলেন। তারপর রিপোর্ট দেখে ভ্রু কুঁচকে বললেন, বাচ্চা হওয়ার পর ওনার শরীরের যে যত্ন দরকার ছিল সেটা হয়নি। আমার বুক ধক করে উঠল। ডাক্তার আবার বললেন, শরীরে প্রচণ্ড দুর্বলতা, আয়রন কমে গেছে, ঠিকমতো খাবার না খেলে বুকের দোদও কমে যায়। আমি মাথা নিচু করে বসেছিলাম, একটা কথাও বলতে পারছিলাম না। তানহা পাশ থেকে আসতে বলল, আমি চেষ্টা করতাম ডাক্তার আপা। ডাক্তার ওর দিকে তাকিয়ে নরম গলায় বললেন, আমি জানি, কিন্তু তোমাকে সাহায্য করার মানুষ দরকার ছিল। কথাটা শুনে আমার গলা শুকিয়ে গেল, কারণ সেই মানুষটা হওয়ার কথা ছিল আমার। হাসপাতাল থেকে বের হওয়ার সময় তানহা খুব আস্তে বলল, তুমি অফিস মিস করলে? আমি গাড়ির দরজা খুলতে খুলতে বললাম, অফিসের চেয়ে তুমি বেশি জরুরি। কথাটা শুনেও চুপ করে গেল। হয়তো এতদিন পরে প্রথমবার আমার ভেতরে বদল দেখতে পাচ্ছিল। বাসায় ফিরতে মা মুখ গোমরা করে বসেছিলেন। আমাদের দেখেই বললেন, ডাক্তাররা তো এখন একটু কিছু হলেই ভয় দেখায়। আমি শান্ত গলায় বললাম, তানহার শরীরে রক্ত কমে গেছে। মা ঠোঁট বাঁকিয়ে বললেন, আমরা কি এসব ছাড়া বাচ্চা জন্ম দিই না? আমি এবার আর চুপ থাকলাম না। আপনি আর তানহা এক না, মা। মা তীক্ষ্ণ চোখে তাকালেন। বউ পাইছিস, তাই এখন মায়ের দোষ চোখে পড়ে? আমি দীর্ঘশ্বাস ফেললাম। দোষ করলে দোষই দেখব। কথাটা শুনে মা রাগে থরথর করে কাঁপতে লাগলেন। তানহার সঙ্গে সঙ্গে আমার হাত চেপে ধরল। ও চাইছিল না ঝগড়া হোক, কিন্তু এতদিনের জমে থাকা অপরাধবোধ আমাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছিল। সেদিন বিকেলে আমি বাজারে গেলাম। ফিরলাম অনেক কিছু নিয়ে, দুধ, ফল, সবজি, মাছ, মুরগি আর একটা ছোট্ট কেক। তানহা অবাক হয়ে বলল, কেক কেন? আমি একটু থেমে বললাম, আজ আয়নের পৃথিবীতে আসার 15 দিন, আর তোমার নতুন করে বাচ্চা শুরু করার দিনও। তানহার চোখ আবার ভিজে উঠল, কিন্তু এবার সেই চোখে আগের মতো অসহায়ত্ব ছিল না। রাতে আমি নিজের হাতে আয়ানকে কোলে নিয়েছিলাম। ছোট্ট মানুষটা কান্না থামিয়ে আমার আঙ্গুল চেপে ধরল। আমি ওর দিকে তাকিয়ে হঠাৎ ভেতর থেকে কেঁপে উঠলাম। এই ছোট্ট ছেলেটা তো কিছুই জানে না, তবু জন্মের পর থেকেই কষ্ট পাচ্ছে। আর সেই কষ্টের কারণ আমি নিজেই। সেদিন রাতে তানহা খাওয়ার পর ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল। অনেকদিন পর ওকে একটু শান্ত লাগছিল। আমি ধীরে ধীরে রান্নাঘরে গেলাম পানি খেতে। গিয়ে থেমে গেলাম। মা ফোনে কারো সাথে কথা বলছিলেন, খুব নিচু গলায়। এত আদর করলে মেয়েরা মাথায় উঠে বসে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। মা আবার বললেন, আমি ইচ্ছে করেই ওরে কম খাইতে দিছি, নইলে ছেলে জন্মাইছে বলে এখন থেকে রানীর মতো আচরণ শুরু করত। আমার হাতের গ্লাসটা কাঁপতে লাগলো। মা হেসে বললেন, আরে, একটু কষ্ট না করলে মেয়েরা স্বামীকে ধরে রাখতে পারে না। আমার মাথার ভেতর যেন বিস্ফোরণ হলো। আমি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলাম। মা আমাকে দেখে চমকে উঠলেন, ফোন কেটে দিলেন তাড়াতাড়ি। আমি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলাম।
তারপর খুব আস্তে বললাম, আপনি ইচ্ছে করে এসব করেছেন? মা এবারও শক্ত গলায় বললেন, সংসার চালাইতে গেলে করা হতে হয়। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। একজন মা কিভাবে আরেকটা মেয়ের সাথে এমন করতে পারে? আমি ফিসফিস করে বললাম, আয়ান না খেয়ে কাঁদত, তানহা সারা রাত কাঁদত, আর আপনি সব জেনেও? মা এবার রেগে উঠলেন, এত মায়া হলে আলাদা হয়ে যা। কথাটা শুনে পুরো বাসা নিস্তব্ধ হয়ে গেল। আমি স্থির চোখে মায়ের দিকে তাকালাম। তারপর জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিলাম। ঠিক আছে মা, আমরা আলাদা হয়ে যাব। আমার কথাটা শুনে মা যেন পাথর হয়ে গেলেন। কি বললি তুই? আমি শান্ত গলায় আবার বললাম, আমি তানহা আর আয়ানকে নিয়ে আলাদা থাকব। মা হঠাৎ চিৎকার করে উঠলেন, একটা মেয়ের জন্য তুই নিজের মাকে ছেড়ে যাবি? আমার বুকটা কেঁপে উঠল, কারণ আমি সত্যি মাকে ভালোবাসতাম। কিন্তু ভালোবাসা মানে অন্যের পাশে দাঁড়ানো না। আমি ধীরে বললাম, আপনি আমার মা, কিন্তু তানহাও আমার দায়িত্ব। মা তীব্র রাগে বললেন, ওই মেয়েটা তোকে আমার বিরুদ্ধে লাগাইছে। ঠিক তখনই পেছন থেকে কাপা গলায় তানহা বলল, না আন্টি, আমি কিছু বলিনি। আমরা দুজনেই ঘুরে তাকালাম। তানহা দরজার পাশে দাঁড়িয়েছিল, চোখ দুটো ভয়ে ভরা। ও আস্তে বলল, আপনি চাইলে আমি বাবার বাসায় চলে যাব। আপনাদের জন্য ঝামেলা হোক আমি চাই না। কথাটা শুনে আমার বুক মোচড় দিয়ে উঠল। এই মেয়েটা এখনো নিজেকে সরিয়ে নিতে চাইছে। আমি এগিয়ে গিয়ে তানহার পাশে দাঁড়ালাম। কোথাও যেতে হবে না, এই সংসার তোমারও। মা হঠাৎ ব্যঙ্গ করে হেসে উঠলেন, বাহ, 2 দিনের মধ্যে বইয়ের গোলাম হয়ে গেছিস। আমি এবার আর তর্ক করলাম না, কারণ বুঝে গিয়েছিলাম কিছু মানুষকে বোঝানো যায় না। সেদিন রাতে আমি বাসা খোঁজা শুরু করলাম। এক বন্ধুর মাধ্যমে কাছের একটা ছোট ফ্ল্যাট পেলাম। 1 রুম, ছোট ড্রয়িং, খুব সাধারণ, কিন্তু অন্তত সেখানে কেউ তানহার খাবার লুকিয়ে রাখবে না। পরদিন সকালে আমি অফিসে যাওয়ার আগে মাকে বললাম, আমরা কাল চলে যাব। মা কোনো উত্তর দিলেন না, শুধু জানালার দিকে তাকিয়ে রইলেন। আমি বুঝতে পারছিলাম উনিও কষ্ট পাচ্ছেন, কিন্তু সেই কষ্টের নিচে যে অহংকার ছিল সেটা আরো বড়। সারাদিন অফিসে কাজ করতে গিয়ে বারবার তানহার মুখ মনে পড়ছিল। কতদিন ধরে মেয়েটা একা সহ্য করেছে। একবারও কি আমি জিজ্ঞেস করেছি ও কেমন আছে? না, আমি শুধু নিজের ক্লান্তিটাই দেখেছি। সেদিন অফিস শেষে বাসায় ফেরার পথে অনেকগুলো জিনিস কিনলাম। আয়নের জন্য ছোট্ট নীল রঙের কম্বল, তানহার জন্য একটা হালকা গোলাপি শাড়ি, আর রান্নাঘরের কিছু জিনিস। বাসায় ঢুকেই থমকে গেলাম। ড্রয়িং রুমে কয়েকজন আত্মীয় বসে, মা তাদের সামনে কাঁদছেন। আমাকে দেখিয়ে বললেন, দেখছো, বইয়ের কথায় ছেলে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। একজন খালা সঙ্গে সঙ্গে বললেন, এসব মেয়েরাই সংসার ভাঙে। আরেকজন বললেন, বাচ্চা হওয়ার পর মেয়েদের মাথা খারাপ হয়, একটু সহ্য করতে হয়। তানহা কোণের দিকে মাথা নিচু করে দাঁড়িয়েছিল, ওর চোখ লাল। আমি বুঝলাম অনেকক্ষণ ধরে এসব কথা শুনছে। আমার মাথা গরম হয়ে গেল। আমি সবার সামনে শান্ত কিন্তু শক্ত গলায় বললাম, কেউ সংসার ভাঙেনি, সংসার ভেঙেছে অবহেলা। ঘর নিস্তব্ধ হয়ে গেল। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, তানহা যদি ঠিকমতো খেতে পেত তাহলে আমার ছেলে না খেয়ে কাঁদত না। একজন খালা বিরক্ত হয়ে বললেন, আরে বাবা, এত বড় কথা বানানোর কি আছে? আমি এবার প্রথমবার কণ্ঠ উঁচু করলাম, আছে, কারণ এটা শুধু খাবারের ব্যাপার না, এটা একটা মেয়েকে মানুষ মনে না করার ব্যাপার। তানহার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। হয়তো জীবনে প্রথমবার কেউ ওর হয়ে কথা বলছে। সেদিন রাতে আত্মীয়রা চলে যাওয়ার পর পুরো বাসা চুপচাপ হয়ে গেল। মা নিজের রুমের দরজা বন্ধ করে দিলেন, আর আমি আয়ানকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ পেছন থেকে তানহা আসতে বলল, তুমি কি সত্যি আমার জন্য এত কিছু করছো? আমি ছেলের ছোট্ট হাতের দিকে তাকিয়ে বললাম, না, আমি আমার ভুল ঠিক করার চেষ্টা করছি। তানহা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব আস্তে বলল, আমি অনেক ভয় পেয়েছিলাম রাফি, ভাবতাম তুমি কোনোদিন বিশ্বাসই করবে না আমাকে। আমার গলা ভারী হয়ে গেল। আমিও ভয় পাচ্ছি, যদি খুব দেরি করে ফেলি। নতুন বাসায় ওঠার দিনটা ছিল অদ্ভুত। একদিকে কষ্ট, অন্যদিকে হালকা একটা মুক্তি। তানহা ছোট্ট ছোট্ট জিনিস গোছাচ্ছিল, আয়ান তখন ঘুমাচ্ছে, আর আমি বাক্স তুলতে তুলতে বারবার মায়ের রুমের দিকে তাকাচ্ছিলাম। শেষ মুহূর্তে গিয়ে বললাম, মা, আমরা যাচ্ছি। মা বিছানায় বসেছিলেন, তিনি আমাদের দিকে তাকালেন না, শুধু বললেন, যাও, বউ নিয়ে সুখে থাকো। কথাটা শুনে বুকটা কেঁপে উঠল। আমি চেয়েছিলাম মা অন্তত একবার বলুক, থেকে যা, কিন্তু তিনি বললেন না। আমি ধীরে দরজা বন্ধ করে বের হয়ে এলাম। নতুন বাসাটা ছোট হলেও শান্ত ছিল। প্রথম রাতে পার্থক্যটা বুঝতে পারলাম। আয়ান সেদিন অনেক কম কেঁদেছিল, কারণ তানহা ঠিকমতো খেয়েছিল, ওষুধও খেয়েছিল। রাতে আমি নিজে রান্না করলাম,
ডাল একটু বেশি নোনতা হয়েছিল। তানহা খেতে খেতে হেসে ফেলল। অনেকদিন পর ওকে হাসতে দেখলাম। সেই হাসিটা দেখে বুকের ভেতর কেমন হালকা হয়ে গেল। দিন যেতে লাগলো। ধীরে ধীরে তানহার শরীরেও পরিবর্তন আসতে শুরু করলো। মুখে একটু রং ফিরল, চোখের নিচের কালিটাও কমল। একদিন রাতে আয়ানকে কোলে নিয়ে ও হঠাৎ অবাক হয়ে বলল, রাফি, আজও ঠিক মতো দুধ পাচ্ছে। আমি তাকিয়ে দেখলাম আয়ান শান্ত হয়ে বুকের দুধ খাচ্ছে। কান্না নেই, অস্থিরতা নেই। তানহার চোখ ভিজে উঠল। আমি পারছি। ও যেন নিজেকে বিশ্বাস করতে পারছিল না। আমি এগিয়ে গিয়ে ওর কপালে চুমু খেলাম। তুমি আগেও পারতে, তোমাকে শুধু বাঁচতে দেওয়া হয়নি। সেদিন রাতে তানহা অনেকক্ষণ কাঁদল, কিন্তু সেই কান্নার অসহায়ত্বে ছিল না। সেটা ছিল বেঁচে ফেরার কান্না। কয়েক সপ্তাহ পরে একদিন অফিসে ছিলাম। হঠাৎ ফোন এলো পাশের বাসার আন্টির কাছ থেকে, বাবা, তোমার মা দরজা খুলছে না। আমার বুক ধক করে উঠল। আমি দ্রুত ছুটে গেলাম। দরজা ভেঙে ভেতরে ঢুকতে দেখি মা মেঝেতে পড়ে আছেন। স্ট্রোক করেছেন। আমি আর কিছু ভাবিনি। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন সময় মতো আনা হয়েছে বলে বেঁচে গেছেন। হাসপাতালের করিডোরে বসে আমি চুপ করেছিলাম। হঠাৎ পাশে এসে তানহা বসল। আমি অবাক হয়ে বললাম, তুমি এলে? তানহা শান্ত গলায় বলল, উনি তোমার মা। আমি মাথা নিচু করলাম। কিছুক্ষণ পরে দেখলাম তানহা নিজ হাতে মায়ের মাথায় পানি দিচ্ছে। এই দৃশ্যটা দেখে আমার চোখ ভিজে উঠল। যে মানুষটা ওকে না খাইয়ে রেখেছিল, সেই মানুষটার পাশে আজও বসে আছে। হয়তো এ কারণেই কিছু মেয়েকে আল্লাহ মায়ের মর্যাদা দেন, কারণ তারা নিজের কষ্টের চেয়েও অন্যের কষ্ট বড় করে দেখতে পারে। মা হাসপাতালে 5 দিন ছিলেন। এই 5 দিনে আমি একটা জিনিস খুব গভীরভাবে বুঝলাম। মানুষ অসুস্থ হয়ে গেলে তার রাগ, অহংকার, জেদ সবকিছু কেমন ছোট হয়ে যায়। মা আগের মতো জোরে কথা বলে পারছিলেন না। হাঁটতেও কষ্ট হচ্ছিল। প্রথম 2 দিন তিনি তানহার দিকে তাকাতেনই না। কিন্তু তানহা তবুও প্রতিদিন সময় মতো খাবার গরম করে দিত, ওষুধ খাওয়াতো, চাদর ঠিক করে দিত। একদিন রাতে আমি হাসপাতালের করিডোরে বসেছিলাম। হঠাৎ কেবিনের ভেতর থেকে খুব আস্তে মায়ের গলা শুনলাম, তানহা। আমি দরজার পাশে থেমে গেলাম। তানহা এগিয়ে গিয়ে বলল, জি আন্টি। মা অনেকক্ষণ চুপ থেকে বললেন, আমি কি তোরে খুব কষ্ট দিছি? তানহা থমকে গেল। এই প্রথম মা এমন কথা বলছেন। ও আস্তে বলল, পুরনো কথা থাক। মায়ের চোখ ভিজে উঠল। না, আমার বলা দরকার। আমি বাইরে দাঁড়িয়ে নিঃশব্দে শুনছিলাম। মা কাপা গলায় বললেন, আমি ভাবতাম ছেলে বউকে বেশি ভালোবাসলে মা একা হয়ে যায়। তানহা চুপ। মা আবার বললেন, তাই তোরে কঠিন করে রাখতে চেয়েছিলাম, কিন্তু বুঝিনি আমি অন্যায় করে ফেলেছি। আমার বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। সারা জীবন যাকে শক্ত মানুষ হিসেবে দেখেছি, সেই মানুষটা আজ ভেঙে পড়েছেন। তানহা ধীরে ধীরে মায়ের হাত ধরল। আপনি সুস্থ হয়ে যান, এইটুকুই চাই। মা হঠাৎ কেঁদে ফেললেন, তুই আমাকে মাফ করতে পারবি? তানহা আরও নিজেকে সামলাতে পারল না। ও মাথা নিচু করে কাঁদতে লাগলো। আর আমি দরজার বাইরে দাঁড়িয়ে বুঝলাম, ক্ষমা জিনিসটা পৃথিবীর সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে সুন্দর জিনিসও। কয়েকদিন পরে মা বাসায় ফিরলেন, তবে এবার আমাদের নতুন বাসায়। আমি ভেবেছিলাম তানহা হয়তো রাজি হবে না, কিন্তু ও নিজেই বলেছিল উনি একা থাকলে আবার অসুস্থ হয়ে যাবেন। মা প্রথম দিন খুব অস্বস্তিতে ছিলেন। ছোট্ট বাসা, এক রুম, আয়ানের কান্না, সবকিছুই আলাদা। কিন্তু ধীরে ধীরে পরিবেশ বদলাতে লাগলো। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মা আয়ানকে কোলে নিয়ে বসে আছেন। খুব আস্তে আস্তে বলছেন, আমার নাতিটার ক্ষুধা লাগছে। তানহা রান্নাঘর থেকে দুধ গরম করতে করতে হেসে ফেলল। সেই হাসির শব্দ শুনে আমার বুকটা হঠাৎ ভরে গেল। কতদিন পরে বাসায় শান্তির শব্দ ফিরেছে। সেদিন রাতে আমরা 3জন একসাথে খাচ্ছিলাম। মা হঠাৎ তানহার প্লেটে মাছের বড় টুকরোটা তুলে দিলেন, এটা তুই খা, তোর শরীর এখনো দুর্বল। তানহা অবাক হয়ে তাকিয়ে রইল। হয়তো বিশ্বাস করতে পারছিল না। একসময় যে মানুষটা ওর খাবার লুকিয়ে রাখত, আছে মানুষটা নিজের হাতে খাবার তুলে দিচ্ছে। আমি চুপচাপ সেই দৃশ্য দেখছিলাম, আর মনে মনে ভাবছিলাম, মানুষ বদলাতে পারে যদি সে সত্যি নিজের ভুল বুঝতে পারে। শীতের এক ভোরে আয়ানের কান্নার শব্দে আমার ঘুম ভাঙল। আমি চোখ খুলে দেখলাম তানহা বিছানার পাশে বসে আয়ানকে বুকের দুধ খাওয়াচ্ছে। ছোট্ট ছেলেটা শান্ত হয়ে চোখ বন্ধ করে আছে, আর তানহার মুখে এমন এক তৃপ্তি যেটা আমি আগে কখনো দেখিনি। আমি কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইলাম। তারপর হঠাৎ আমার চোখ ভিজে উঠল। তানহা আমাকে দেখে মৃদু হেসে বলল, কি হলো? আমি ধীরে বললাম, কিছু না, শুধু মনে হচ্ছে আল্লাহ আমাদের আরেকটা সুযোগ দিয়েছে। তানহা কিছুক্ষণ চুপ থেকে বলল, জানো, একসময় আমি ভাবতাম আমি খারাপ মা। আমার বুকটা ধক করে উঠল।
ও নিচের দিকে তাকিয়ে বলল, আয়ান যখন না খেয়ে কাঁদত, মনে হতো দোষটা আমারই। আমি পারছি না। আমি বিছানা থেকে উঠে ওর পাশে গিয়ে বসলাম। না, দোষ তোমার ছিল না। আমার গলা কেঁপে উঠল। দোষ ছিল আমার, কারণ আমি তোমার কান্না শুনেও বুঝিনি। তানহা আমার দিকে তাকালো। আমি ওর হাতটা শক্ত করে ধরে বললাম, তুমি একা লড়ছিলে, আর আমি তোমার পাশে দাঁড়াইনি। তানহার চোখ ভিজে উঠল, কিন্তু এবারও কাঁদল না, শুধু খুব আস্তে বলল, এখন তো দাঁড়িয়েছ। সেই মুহূর্তে মনে হলো হয়তো মানুষ ভুল করেই শিখে, কিন্তু কিছু ভুলের মূল্য খুব বড় হয়। কয়েক মাস পরে আমাদের বাসাটা অনেক বদলে গিয়েছিল। মায়ের শরীর আগের চেয়ে ভালো। তিনি এখন প্রায়ই তানহাকে রান্নাঘরে সাহায্য করেন, কখনো আয়ানকে কোলে নিয়ে ঘুম পাড়ান, আর মাঝে মাঝে চুপচাপ বসে তানহার দিকে তাকিয়ে থাকেন। সেই চোখে এখন আর কঠোরতা নেই, আছে অপরাধবোধ আর মায়া। একদিন দুপুরে অফিস থেকে ফিরে দরজার সামনে দাঁড়িয়েই থেমে গেলাম। ভেতর থেকে হাসির শব্দ আসে, তানহার হাসি, মায়ের হাসি, আর আয়ানের ছোট্ট খিলখিল। আমি দরজার পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করলাম। একসময় এই বাসা কান্নায় ভরে থাকত, ক্ষুধার কান্না, অভিমানের কান্না, নিঃশব্দ ভাঙার কান্না। আর আজ, আজ এখানে শান্তি আছে। আমি ধীরে ভেতরে ঢুকতেই মা বললেন, আয় রাফি। আয়ান আজ প্রথম আব্বু বলছে। তানহা হেসে ফেলল। আমি অবাক হয়ে ছেলের দিকে তাকালাম। ছোট্ট মানুষটা হাত বাড়িয়ে দিল আমার দিকে। আমি তাকে কোলে তুলে নিলাম। আমার বুকের ভেতর হঠাৎ একটা কথাই খুব জোরে বাজতে লাগলো, কোনো মা নিজের সন্তানকে না খাইয়ে রাখে না, তাকে শুধু বাঁচতে দেওয়া লাগে। সমাপ্ত।